তো ছেলেটা হচ্ছে যে আমার থেকে বয়সে প্রায় 12-13 বছর বয়সে ছোট এবং সে ছিল আনম্যারিড। পরে তার সাথে আমার বিয়েটা হয়। প্রতিদিন আমি মার খাচ্ছি। মা, আমার মনে হচ্ছে যে এখন হয়তোবা দুইজনের যে কোনো একজন কারোর হাতে খুন হয়ে যাবে। 16-17 বছর আগে আমার বিয়ে হয়। যার সাথে আমার বিয়ে হয় তার সাথে আমার বনিবনা বিভিন্ন কারণে হচ্ছিল না। তার মধ্যে প্রথম একটা কারণ, সেটা হচ্ছে গিয়ে সে নেশাগ্রস্ত থাকতো এবং সে কোনো ইনকাম করতো না। তো হচ্ছে যে এর মধ্যে দিয়ে তাকে ভালো করার অনেক চেষ্টাও করেছি আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে। এর মধ্যে দিয়ে আমার 2টা বাচ্চা আসে আমার জীবনে। তো 2টা বাচ্চা হয়, কিন্তু তাকে আমি কোনোভাবেই আর ভালো করতে পারিনি। পরে 2017-র দিকে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। আমার পক্ষ থেকেই ডিভোর্সটা হয়। জি। দেন হচ্ছে যে তার সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার যে 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেটা বড় মেয়েটা ছোট। তো ওই 2টা বাচ্চার দায়িত্ব হচ্ছে যে সে নিতে চান না। তো সেক্ষেত্রে আমি তো আমার 2 বাচ্চা ফেলে দিতে পারি না। তো 2 বাচ্চা আমার এখানেই বড় হয়। আমি আবার বাবা মার একমাত্র সন্তান। আমরা মিলেই আমার বাচ্চাদেরকে লালন পালন করে এসেছি। আর্থিকভাবে সচ্ছল ছিলাম মোটামুটি। মাও আমাকে কিছু কন্ট্রিবিউট করেছে, আমি নিজে একটা ছোটখাটো জব করেছি, এরকম ভাবে মানে চালিয়ে নিতে পেরেছি। আর যেহেতু নিজের বাসা ছিল, সেখানে আমার ভাড়াটা দেওয়া লাগতো না, যার কারণে আমার কষ্টটা কিছুটা কম হয়েছে। তো এরকম ভাবে হচ্ছে যে 2017-তে তার সাথে আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরে 2018-তে একটা ছেলের সাথে আমার ফেসবুকেই পরিচয় হয়। তো ছেলেটা হচ্ছে যে আমার থেকে বয়সে প্রায় 12-13 বছর বয়সে ছোট এবং সে ছিল আনম্যারিড। তো পরিচয় হওয়ার পরে যখন তার সাথে আমি 1 কথা 2 কথা 3 কথাতে যাই, দেখা গেল যে তার দিক থেকে একটা বিয়ের প্রস্তাব আসে। তার মধ্যে আমি কিছু পজিটিভ এবং ভালো কিছু দিক দেখি। আমি চিন্তা করলাম যে বয়সটা কোনো ম্যাটার না, পরিবারের স্ট্যাটাস কি সেটা কোনো ম্যাটার না, আমিও সেটাতে রাজি হই। তো রাজি হওয়ার পরে তার সাথে আমার বিয়েটা হয়। তার পরিবারের সবাই জানতো, তার পরিবারের লোক ছিল, তার মা বাবা। বাট আমার পরিবারে হচ্ছে যে শুধুমাত্র তো আমার মাই ছিল, মানে আমার মা বিষয়টা একেবারেই রাজি ছিল না। হ্যাঁ, তো আমার বাচ্চারাও ছোট ছিল। আমার বাচ্চাদের সাথে, যখন বাচ্চাটা ছোট ছিল, আমার এই বর্তমানে যে সেকেন্ড হাজবেন্ড, তার সাথে আমার বাচ্চাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমার বাচ্চাদের সাথে, আমি বাচ্চাদের সাথে কোনোখানে ঘুরতে না গেলে দেখা গেল যে সে আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোনোখানে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারপরে তার সাথে আমার যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরও আমার ছেলে মেয়ের সাথে আমার যোগাযোগ আছে, বাট আমি আমার হাজবেন্ডকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতাম। বাচ্চারা আমার মায়ের কাছে, আমার যে নিজের বাসাটা আছে ওইখানে থাকতো। তো কিন্তু আমাদের সাথে আসা যাওয়া, আমার বাচ্চারা আমার বাসায় আসছে, আমি এই বাসায় আসছি। তো এরকম করতে করতে 2018 চলে গেল, 19 চলে গেল, 20 চলে গেল। তো এর মধ্যে আমার মোহাম্মদপুর নূরজাহান রোডে একটা জমি আছে। তো ওই জমিটা নিয়ে প্রায় 20-25 বছর ধরে নানান সমস্যা হতো। আমার চাচাতো ভাইরা আমাদের সাথে সমস্যা করতো। যেহেতু আমি বাবা মার একমাত্র সন্তান, তারা চেষ্টা করতো যে যদি কিনা এটা মানে নিয়ে নিতে পারি। তো এই করতে করতে যখন আমার বাসার এই প্রবলেমগুলো, সে তো আমার হাজবেন্ড হয়ে গেছে, তার সাথে যখন পুরো বিষয়টা শেয়ার করলাম, তো শেয়ার করার পরে সেও তখন বিভিন্নভাবে চেষ্টা করলো। চেষ্টা করতে করতে একটা সময় এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যে তারই একটা চেষ্টার ফলে জমি জায়গার যে প্রবলেমটা ছিল, এই সমস্যাগুলো সমাধান করে দেয়। তো তখন আমার ডেভেলপার কোম্পানির সাথে কাজ প্রায় 80% আগায় গেছে। তার সাথে আমার রেজিস্ট্রি সব হয়ে গেছে যে সে আমার এখানে এততলা বিল্ডিং বানাবে। তো এই করতে করতে 2022-এ একবার হচ্ছে যে ওই যে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমার চাচাতো ভাইদের সাথে একটা কথা কাটাকাটি হয়। আমার বাড়িতে বসে, আমার মায়ের রুমে বসে আমার চাচাতো ভাই এবং বোন এবং আমার সাথে মোটামুটি একটা কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটির মাঝখানে আমার হাজব্যান্ড, যেহেতু পাশেই চলে এসেছিলাম ভাড়া, তো সে তো শুনতেছে যে কথা কাটাকাটি হচ্ছে। সে তখন আমার রুমে যে আমাকে বের করে নিয়ে আসে যে চলো এখান থেকে, কথা বললেই কথা বাড়বে। এখন আমার হাজব্যান্ড যখন আমার ওই রুমে ইন করলো, তখন হচ্ছে আমার চাচাতো ভাই এবং বোন যারা যারা ছিল, তারা বলতেছে যে ও কেন এখানে আসছে, ওকে চলে যেতে বলো। তখন আমি বললাম যে না, ও কিসের জন্য যাবে, আর ও তো এখানে কোনো কথা বলতে আসে নাই। তো এই কথার মাঝখানে আমার চাচাতো ভাই বোন উঠে চলে গেল। আচ্ছা চলে গেল, ঠিক আছে, ওখানে আমাদের কোনো কথার সমাধানই হলো না, তারা চলে গেল। তো এর মধ্যে আবার আমার ছেলে তখন মাঝখান দিয়ে, আমার ছেলে তখন ক্লাস 10-এ পড়ে, আমার ছেলে তখন মাঝখানে, ওরও হয়তো বা মাথা গরম ছিল না কি ছিল, সম্পর্ক কিন্তু ওদের সাথে ভালোই ছিল। হঠাৎ করে তখন আমার ছেলে বলতেছে যে, আমাকে বলতেছে তুমি ওকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাও। তখন হচ্ছে যে আমার হাজবেন্ডের একটু মাথা গরম, যেটা সত্যি কথা। সে মাথা গরম করে বলতেছে আমি কি তোমার বাসায় আসছি? তখন আমার ছেলে বলতেছে কি তুই ঢাকা শহরে কোত্থেকে আসছিস? এই করে না একটা মোটামুটি 10-15 মিনিটের একটা বাকবিদণ্ড লেগে যায় দুজনের মধ্যে। আমি তখন ওটাকে কোনো রকমে সরিয়ে নিয়ে আমি আমার ঘরে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে আসি। তো এই বিষয়টা নিয়ে তখন আমি অনেক মন খারাপ করলাম, কান্নাকাটি করলাম। আমার হাজব্যান্ডকে বললাম দেখো বিষয়টা মানে সাধারণভাবে না, ও ছোট মানুষ, হয়তো বা বুঝতে পারেনি, এটা সেটা বলে ঘটনাটা ওই একদিনেই ওখানে শেষ। এমন একটা করলাম ওদের সাথে, জানা এটা কোনো ব্যাপারই না। এই নিয়ে আমি আর কোনো কথাই উঠাইনি। এই করতে করতে 2022 শেষ
হয়ে গেল। 2022-এর শেষের দিকে এসে আমার মানে সত্যি কথা বলতে কি আমার সেকেন্ড হাজবেন্ড আমাদের পিছনে, আমার এবং আমার 2 সন্তানের পিছনে কখনোই কোনো টাকা পয়সা খরচ করে নাই, কখনোই না। তো সে চিন্তা করতো যে এই বাসাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সবাই ভালো থাকবে, আমার দরকার কি ওদেরকে ইনকাম করে চালানোর। উনি সারাদিন বাসাতেই থাকতো, উনি সারাদিন আমার জমি নিয়েই দৌড়াতো। তা আমি তখন বলতাম নিজে থেকে কিছু করার চেষ্টা করতো না। আমি তখন ওই সময়টাতে বলতাম, যখন খুব 2020, 21, 22 জমিনে দৌড়াদৌড়ি, বলতাম যে আচ্ছা সবাই এখানে তো অনেক মানুষ আছে যে কাজের জন্য দৌড়ায়, কেউ নিশ্চয়ই তাদের নিজের সমস্ত কাজ বন্ধ করে এই জমির পিছনে নিশ্চয়ই এসে বসে নাই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু একটা তাদের আছে, সেখান থেকে ছুটি নিয়ে এখানে এসে তারা ইয়ে করছে। তুমি কেন কোনো কাজ করো না? হ্যাঁ হবে হবে, আচ্ছা ঠিক আছে হবে হবে, হোক, সমস্যা নেই। তা আমি না কোনো বিষয়গুলো বেসিক্যালি উনি তেমন নিজে কোনো কিছু করতো না করতো না, এবং বর্তমানেও সে কিছু করে না। আমার সমস্যাগুলো এগুলো নিয়েই মানে তৈরি হয়। তো যা তারপরে যখন ডেভেলপার কোম্পানি আমাকে বললো বাসাটা ছেড়ে দিতে হবে, সে ওখানে বিল্ডিং তৈরি করবে, তখন এমন একটা সিচুয়েশন আসলো, আমার মাও তখন মারা গেছে। তো এমন একটা সিচুয়েশন আসলো, 2 বাচ্চাকে নিয়ে তো তখন আমার এই বর্তমান হাজবেন্ড এবং 2 বাচ্চা নিয়ে আমাকে এক বাসাতে উঠতে হবে। তখন আমার ছেলে বলতেছে যে আমি তার সাথে থাকবো না, মানে আমার সেকেন্ড হাজবেন্ডের সাথে একই বাসায় সে থাকবে না। তো তখন আমি আমার হাজবেন্ডের সাথে বিষয়টা শেয়ার করলাম, আমার এই বর্তমানে হাজবেন্ড সে এক বাসাতেই থাকবে, হয় তুমি তাদেরকে নিয়ে এক বাসাতেই থাকো আমাকে বুঝিয়ে নিয়ে, আর নয়তো তুমি তোমার 2 সন্তানকে তার বাবার কাছে পাঠিয়ে দাও। আমার হাজবেন্ড আমাকে এই অপশনটা দিল। তো তখন রাজি না হওয়াতে বিভিন্ন ধরনের কেওয়াস তৈরি হলো বাসায়। তো অনেক কষ্ট করে ছেলেকে রাজি করিয়ে একই ফ্ল্যাটে উঠলাম আমরা। কিছু তো করার নাই, আমি কি করব। একই ফ্ল্যাটে উঠলাম, বড় একটা ফ্ল্যাট বাসা নিলাম, বাসাটা একটু দেখে শুনে নিলাম, যেন এমন একটা ফ্ল্যাট নিলাম যে কারোর সাথে কারোর জানি কোনো যোগাযোগ না থাকে, যে যার মতন থাকুক, আমি সবার মতন ওই যে ছুটা কাজের লোকের মতন কামলা দিয়েই যাই, এমন করে একই বাসাতে ছিলাম প্রায় 1.5 বছর। তো 1.5 বছর থাকার পরে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমার ছেলে মেয়ে কোনো কিছুতে নাক ঘামাতো না, মানে কান দিত না, তারা তাদের মতন আসা যাওয়া করতেছে, আমি আমার খরচ দিচ্ছি। কিন্তু এর মাঝখানে আমার এই সেকেন্ড হাজবেন্ড বিভিন্ন বিষয় নিয়ে আমাকে মানে ওদের বিষয়গুলো নিয়ে, যেহেতু এক বাসায় আছি অনেক কিছু চোখে পড়ে, তো এইগুলা নিয়ে সারাক্ষণ খোঁচাখুচি করতো। ছেলে কেন রাতে বাসায় আসে, তোমার ছেলে যে প্রতিদিন বাইরে যায়, এত টাকা কোথায় পায়, মানে সব কিছু নিয়ে না, মানে সব কিছুর মধ্যে তার একটা কেমন জানি একটা প্রবলেমস তৈরি করতো। আবার 1-2 ঘন্টা সমস্যা হতো, আবার সেটা আমাদের মধ্যে মিউচুয়াল হয়ে যেত। মাঝখানে তো বলেছি আপনাকে যে আমি ক্যান্সার পেশেন্ট, আমারও সেখানে একটা মানে খরচের বিষয় আছে, তো সেগুলো তো আমি করিই না, একটা সাইডে ফেলে রেখে দেই। আল্লাহর অশেষ রহমতে মনে হয় আমি ভালো আছি, এই ঝামেলাগুলো মোকাবেলা করার জন্য আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। এই ঝামেলা শেষ 2024-এর শেষের দিকে আমার ছেলের সাথে, আমার ছেলে তখন বড় হয়ে যায়, ইন্টার কমপ্লিট হয়ে যায়, আমি আগে থেকেই জানতে পারি যে আমার ছেলের সাথে একটা মেয়ের মানে সম্পর্ক আছে। তো আমার হাজবেন্ডের একটা সমস্যা ছিল কি, সবার ফেসবুক বা মানুষের পেজ এগুলো না ঘাটাঘাটি করা খুব পছন্দ করতো, কে কার সাথে ফেসবুকে কি করতেছে না করতেছে, যেমন তোমার মেয়ের মোবাইল নিয়ে আসো দেখি কার সাথে কি চ্যাট করে, হেন তেন, মানে তার আপনার ছেলে মেয়ের মোবাইলও সে চেক করতে আগ্রহী। হ্যাঁ, আমার মেয়ের ফেসবুক আইডির সাথে আমার ছেলের যে গার্লফ্রেন্ড ওর অ্যাড ছিল, তো সেখান থেকে তারা কি ধরনের ছবি পোস্ট করতো না করতো আমার মেয়ের আইডি দিয়ে সে দেখতো। তো তারা কোনোখানে গেলে, আজকালকার যুগের ছেলেমেয়েরা যেটা, কোনোখানে গেলে একটা সেলফি তুলবে, পোস্ট দিবে, স্ট্যাটাস দিবে, তো এইগুলো সে দেখে আমাকে বিভিন্নভাবে মানে অকথ্য কুকথ্য ভাষা ইউজ করতো আমার সাথে। আমার মেয়ের কোনো একটা পোস্ট দেখে তার হচ্ছে যে সে প্রচন্ড রেগে যায়, আমার হাজবেন্ড রেগে যায়, এবং রেগে যে ঘরে ভাঙচুর, আমার মেয়ের মোবাইলটা নিয়ে আসতে বলে, আমার মেয়ের হাত থেকে জোর করে আমি নিয়ে আসলাম সেই মোবাইলটা। বাসায় ভাঙচুর প্রতিদিন প্রতি মুহূর্তেই আমার হচ্ছে, একটু এদিক থেকে সেদিক হলেই হচ্ছে আমার গায়ে হাত উঠতো, আমাকে টর্চার করতো মেন্টালি ফিজিক্যালি, আমার ঘরের জিনিসপত্র নষ্ট। তো এরকম হতে হতে হচ্ছে যে 2024-এর শেষে ছেলের সাথে আমি কথা বললাম, কথা চলছে যে আমার ছেলেকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিব। তো আমিও তাকে যথেষ্ট পরিমাণে মানে 100% সাপোর্ট দিয়েছিলাম। শেষ মুহূর্তে এসে একদিন আমার ছেলে বলতেছে যে আম্মু এরকম ওর মা বলতেছে যে যদি তোমার সাথে একটু দেখা করতে চায়, কারণটা হচ্ছে যে উনি চাচ্ছে তুমি জানো সেও জানুক, 2 মুরব্বি মিলে যদি আমাদের একটা বিয়ে করিয়ে রাখা যায়। তা আমি আমার বর্তমান হাজব্যান্ডকে না জানিয়ে তার সাথে দেখা করি, কারণ তার যে মন মানসিকতা, তার সাথে যদি আমি বিষয়টা শেয়ার করতাম আমি তো সমাধান পেতামই না, উল্টা আরো আমাকে নিয়ে প্রবলেম তৈরি হতো, এই ঝামেলা ক্রিয়েটেড যেন না হয়, যার কারণে হচ্ছে যে আমি তার মায়ের সাথে এদিন দেখা করি। মেয়ের মা আমাকে যখন বললো, তাই আমি বললাম যে না আপা আমার আসলে কোনো আপত্তি নাই, ঠিক আছে বিয়ে দিব। আর মেয়ের মাও এই কথা বলতেছে যে না বিয়ে দিলে আপা কেউ জানবে না, শুধু আমি আর আপনি জানবো, জানার পরে হচ্ছে যখন ছেলে 3 বছর পরে ব্যাচেলর কমপ্লিট করে আসবে তখন আমরা সবার মাঝখানে এই বিষয়টাকে বের করে এনে তখন
আবার 4 হাত এক করে দিব, বড় অনুষ্ঠান করে। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আপা, সমস্যা নাই। তো বিয়েটা একটা সময় নভেম্বর মাসের লাস্ট উইকে হয়ে গেল। এর মধ্যে হচ্ছে যে মেয়ে একটু টুকটাক যাতায়াত করলো, আমি আমার বর্তমান হাজবেন্ডকে একটুখানি যতটুকু পারি চাপিয়ে টুপিয়ে রেখে এত বছর তো কষ্ট করলামই, আর একটু কষ্ট করে চলি, তারপর তো ছেলে চলেই যাবে। তো এই করতে করতে আসলে আমি ম্যানেজ করতে পেরেছিলাম, মোটামুটি ভাবে সবকিছুই চলতেছিল। আর আমার বউ যখন বাসায় আসতো একটা নির্দিষ্ট টাইম ছিল, আমি জানতাম, আর ওই সময়টাতে আমি মেনটেন করার চেষ্টা করতাম। হয় আমি বাইরে কোনোখানে আমার হাজবেন্ডকে নিয়ে চলে যাব, বলবো যে আমার ভালো লাগতেছে না, চলো একটু ঘুরে আসি, এরকম ভাবেই মেনটেন করেছি। তো যাই হোক, তো জানুয়ারি মাসের 7 তারিখে আমি যখন অফিসে যাই, তো হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে বাসায় কোন মেয়ে আসছে, বাসায় কে আসছে। আমি বললাম বাসায় কে আসছে, আমি তো জানি না বাসায় কে আসছে। আমি আসলে জানতাম না আমার ছেলের বুঝে তখন বাসায় আসছে, আমি যাওয়ার পরে সে আসছে। গেটের সামনে থেকে মোবাইল থেকে ছবি তুলে আমাকে ছবি তুলে পাঠিয়ে বলতেছে এই জুতাটা কার। তখন তো আমি দেখে চিনে ফেলছি যেটা তো ওই মেয়েটা, মানে আমার বউয়ের জুতা। তখন আমি বললাম যে বিষয়টা আসলে তুমি চুপ থাকো, ঠান্ডা হও, আসতেছি। সে সান্ত্বনা থেকে কি করলো, নিচে দারোয়ান টারোয়ানকে ডেকে টেকে লোকজন জড়ো করে একাকার করে ফেললো যে আপনাদের বাসায় অবৈধ কাজ হয়, হ্যান হয়, তেন হয়, আপনারা কোনো খেয়াল রাখেন না। বিশাল একটা কেওয়াস সৃষ্টি হয়ে গেছে। আমার ছেলে রুমে বসে বসে টের পাচ্ছে একটা কেওয়াস সৃষ্টি হয়েছে, বাট আম্মু যে বাসায় নাই সেও সেটা বুঝতে পারতেছে, এই জন্য সে ঘর থেকেও বের হয় নাই। পরে আমি যখন বাসায় আসি তখন আমার ছেলে রুমের থেকে বের হলো। পরে আমার ছেলে সামনাসামনি ওই যে 1.5 বছর আমরা একই ফ্ল্যাটে ছিলাম, আমার ছেলে সামনাসামনি কখনোই হয়নি। ওই দিন আমার ছেলে সামনাসামনি এসে তার সাথে কথা বললো। হ্যাঁ, আমার ছেলেও তার সাথে কোনো বেয়াদবি করে কথা বলেনি, সেও কোনো বাজে কোনো কথা বলে নাই। ওখানে 5-10 মিনিটের একটা কথা হয়, তারপরে ছেলে ওই মেয়েকে নিয়ে, তার বউকে নিয়ে বের হয়ে যায়। ওই জানুয়ারি 7 তারিখ থেকে প্রতিদিন আমার ঘরে ভাঙচুর আমার শরীরের উপর দিয়ে যাইতো, আমার মাথার মেন্টাল উপর, এই ঘটনা নিয়ে সমস্যাটা দেখতেছে কি আরো বাড়তেছে। প্রতিদিন আমি মার খাচ্ছি। আমার মনে হচ্ছে যে এখন হয়তো বা 2 জনের যে কোনো একজন কারোর হাতে খুন হয়ে যাবে। তো 2025-এরই জানুয়ারির 18 তারিখে আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড মারে। আমার ছেলে আমার ঘরে ছিল না, তখন তার এমন একটা পরিস্থিতি ছিল, তখন আমার কাছে মনে হলো কি এই বাসার মধ্যে এখানে 1 সেকেন্ড আমি স্টে করা আমার পক্ষে মেয়েকে নিয়ে সম্ভব না। আমি কি করলাম, মেয়েকে নিয়ে বের হয়ে আমার এক বোনের বাসায় চলে গেলাম। ছেলেকে বিষয়গুলো জানালাম। আমার ছেলে বলল ঠিক আছে তুমি থাকো আন্টির বাসায়, আমি আমার কোনো একটা ফ্রেন্ডের বাসায় থেকে গেলাম। তো পরের দিন সকালবেলা 19 তারিখে আমার ছেলে বলে কি যে আমি তো বাসায় যাবো, চাবি তো তোমার কাছে। আমি আবার কি গেট লক করে দিয়ে চলে আসছিলাম বাইরে থেকে। হ্যাঁ, বললাম কি তুই যা, আমি আসতেছি। ও যখন গেছে বাসায়, তো আমি দৌড়ায় গেলাম। গেট খোলার পর যখন আমি রুমে যাই, রুমে গিয়ে দেখি আমার ছেলের বেডরুমের যে লক ছিল, লকটা ভাঙা, আর ঘরের জিনিসপত্র সব তছনছ করা। আলমারির জিনিসপত্র মাটিতে নামানো, পিসি উল্টে পড়া, চেয়ার উল্টে পড়া, চেয়ার টেবিলের ড্রয়ার খুলে ড্রয়ারগুলো সব নিচে রাখা। আবার ওই যে আমার ছেলেকে বিয়েতে রিং দিয়েছিল বললাম না, সেই রিং, আমি আবার টুকটাক কিছু দিয়েছিলাম, নাকফুল টাকফুল, কানের দুল ছিল সেখানে, সেগুলো কিছুই নাই, বক্স সব খালি। বিয়ের কাপড় চোপড়, বিয়ের চুরি টুরি সব নিচে ভাঙা তছনছ, মানে পুরো ঘরের ডাকাত পড়লে যেমন হয় ওরকম রুম। ওই অবস্থা দেখে না আমি না তখন কি করব কি বলবো। আমার ছেলে বললো যে আম্মু এটার কোনো মানে। ছেলের নাম ধরে বললাম যে বাবা আর সম্ভব না, চল আমরা থানায় যাই। ছেলেকে নিয়ে তখন থানায় চলে গেলাম। আবার আমি গেট লক করে দিয়ে চলে আসলাম, জানি সে ঘর থেকে বেরোতে না পারে। ওই এসআই নিয়ে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বলতেছে কি ব্যাপার, কি সমস্যা। ওই একই কথা তার, এটা আমার বাসা, তারা বের হয়ে যাক, এটা আমার বাসা। তো সেও অনেক কিছু চেষ্টা করলো জিনিসটাকে মিউচুয়াল করার জন্য, যে না ওই যা হয়েছে হয়েছে, ঠিক আছে মিউচুয়াল করে দিই, কিন্তু কোনোভাবেই বিষয়টা মিউচুয়াল হলো না। বিষয়টা মিউচুয়াল না হওয়াতে আমাকে এসআই বলতেছে যে আপনারা সবাই থানায় চলেন। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলেন। তো আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমরা 3 জনই থানায় গেলাম। থানায় যাওয়ার পরে পুরো বিষয় আমার ছেলেও বলল, আমিও বললাম। তখনও না তার প্রতি আমার ভীষণ একটা রাগ, ক্রোধ, ক্ষোভ কাজ করতেছিল, কোনো বিন্দুমাত্র কোনো মায়া কষ্ট লাগতেছিল না। তারপরে ওই রাত্রে না তাকে আমি ডিভোর্সও দিতে বাধ্য হলাম। ডিভোর্সটা দেওয়ার পরে ডিভোর্স পেপার নিয়ে ওই থানায় যাওয়ার পরে করলাম অভিযোগ হাজবেন্ডের নামে। হ্যাঁ, করার পরে তাকে লকআপে ঢুকাই দিল। চলে গেলাম আমার বাসাতে আমার ছেলেকে নিয়ে। পরে 21 তারিখে শুনলাম তাকে নাকি একেবারে জেলে পাঠায় দেওয়া হয়েছে। তারপরে আমি তার সাথে যোগাযোগ করলাম ওই জেলে গিয়ে। তারপরে মোটামুটি মিউচুয়াল করে তাকে আমি জেল থেকে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আসার পরে আমাদের যে ডিভোর্সটা হয় প্রায় মনে হয় 11 দিনের মতন। তারপরে সে অনেক মানে একটু নত হয় বা সে অনেক ইয়ে হয়। তারপরে হচ্ছে যে আমি ডিভোর্সটাকে উইথড্র করি। তার সাথে আমার সবকিছু মিউচুয়াল হয়, তার সাথে আমার কিছু কথা হয়, কমিটমেন্ট হয় যে হ্যাঁ তুমি এরকম এরকম করে ইয়ে করবা, তুমি আমাকেও সে বলে তুমি এরকম, ঠিক আছে এইভাবে ইয়ে করলাম। আমার ছেলে মেয়ে নিয়ে আমি আসি, সে আছে তার মতন তাদের দেশে, তার গ্রামের বাড়িতে গেল এবং তার বাবা মার সাথে উঠলো না।
আমি নিজে থেকে তাকে একটা ওখানেই একটা আলাদা বাসা নিয়ে তাদের গ্রামের বাড়িতে আমি সেটেল করে দিলাম যে হ্যাঁ আমি সন্তানদেরকে নিয়ে আলাদা আছি, আমি এখানে থাকবো কিছুদিন, ওখানে থাকবো কিছুদিন, এইভাবে করে মেনটেন করব। তো তারপরে হচ্ছে যে আমার ছেলের টিকিট বুকিং করে ফেললাম যে আমার ছেলে চলে যাবে জুলাই মাসের অমুক তারিখে। এরকম সবকিছু হয়ে যাওয়ার পরে তখন তাকে আমি একটু মানে খুশির একটা জিনিস তাকে আমি শেয়ার করে বললাম যে আমার ছেলের তো ভিসা হয়ে গেছে, কারণ তুমি তো একটা সময় তো অনেক কিছু দৌড়াদৌড়ি করেছো, এটার মধ্যে কোনো মিথ্যা নাই, সে করেছে আমার জন্য, কিন্তু তার করার পিছনে যে একটা উদ্দেশ্য ছিল সেটা তো আমি বুঝতে পারিনি। কি উদ্দেশ্য ছিল মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে না, আমাকে দিয়েই সে সেটেল হয়ে আমাকে দিয়েই সে সবকিছু করে খাবে, নিজে কিছু করবে না। এখন বর্তমানে সে জেনে গেল আমার ছেলের ভিসা হয়ে গেছে, ছেলে চলে যাচ্ছে, তো তখন হচ্ছে গ্যাসে আবার নতুন করে একটা কেওয়াজ সৃষ্টি করলো, তোর ছেলে মেয়ের সাথে তুই থাকলে আমি তোর জীবনে থাকবো না, হয়তো ছেলে মেয়েকে ছেড়ে আমার কাছে আয়, আর না হয় হচ্ছে যে ছেলে মেয়ে নিয়ে তুই থাক, একবার তো ডিভোর্স তুই আমাকে দিছিস, এবারে তুই আমাকে খোলা তালাক দিবি, যেন সেই ডিভোর্সটা আর কখনো উঠানো না যায়। টাইম লিমিট বেঁধে দিয়েছে যে বৃহস্পতিবারের মধ্যে, মানে এই বৃহস্পতিবারের মধ্যে কোনো সমস্যার সমাধান না হলে তুই আমাকে যেমনে পারিস খোলা তালাক দিবি। সমস্যার সমাধান হয় তুই সবকিছু ছেড়ে আমার কাছে আসবি, আর নয়তো হচ্ছে আমাকে ছেড়ে সবকিছু নিয়ে তোর সন্তানদের কাছে থাকবি। আপনার হাজবেন্ড চাচ্ছে যে আপনি সন্তানদেরকে রেখে আপনি একেবারে তার সাথে চলে যাবেন। আমার সন্তানদের সাথে আমার সম্পর্ক থাকলে, বিশেষ করে আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক থাকলে, সে আমার সাথে কোনোভাবেই সংসার করবে না, কন্টিনিউ করবে না। আপনাকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়ে দিয়েছেন। এখন আপনি কি চাচ্ছেন, আপনার মন কি চাচ্ছে বলেন তো? সন্তানদেরকে বাদ দিয়ে তার সাথে আমার পক্ষে তো সম্ভব না। আপনার কাছে কবে মনে হয়েছে যে আপনার সম্পত্তির উপরে তার যে আগ্রহ, এটার কারণে সে আপনাকে বিয়ে করেছে এবং এটাকে কেন্দ্র করে তার জীবন? সেটা আমি ওই যে 2021 এর লাস্টের দিকে বুঝতে পারি, 2022 আরো বেশি বুঝতে পারি, তখন থেকে আমি বুঝতে পারি যে না, সে মানে তার পরিবারটা পুরোটাই আমার সম্পত্তির উপর হয়তো পরিণত মানুষ। আপনি যে ঘটনাগুলো এখন যা ফেস করতেছেন সবকিছুই কিন্তু আপনার টেনে নিয়ে আসা। সন্তান আর স্বামী নিয়ে যে ঝামেলাটা আপনি বর্তমানে আছেন, জি, এখান থেকে বের হতে হলে আপনাকে কিছু সঠিক পদক্ষেপ আগে থেকে নেওয়া উচিত ছিল। জি, উচিত তো ছিলই, যেটা আপনি নেইনি বা নিতে পারিনি আমি। হ্যাঁ, আপনিও এখন তার কমফোর্ট জোনে নেই, যার কারণে তার এখন এই উল্টাপাল্টা বিহেভিয়ার গুলো হচ্ছে। জি ঠিক, আপনি ঠিক বলছেন। 1-1.5-2 বছর ধরে, রাইট। আপনি যদি কমফোর্ট জোনে থাকতেন এই ঝামেলাগুলো এত দূর এগোতো না। 100% রাইট কথা। এবং আসলে সে মানুষ হিসাবে কেমন এটা আমি বলতে চাচ্ছি না, আসলে সে আসলে নিজের জায়গাতে ঠিক নেই। জি, একজন স্বামীর সাথে একজন স্ত্রীর ডিভোর্স হতে পারে, সন্তানের সাথে কি তার বাবা মার কোনো সম্পর্কের বিচ্ছেদ হতে পারে? আপনি কি সন্তানকে ত্যায্যপুত্র করতে পারবেন? তো আপনারা দর্শক যারা আছেন তারা অবশ্যই সহযোগিতা করবেন, আপনারা মন্তব্য করবেন আসলে ওনার কি করা উচিত। তার বর্তমান যিনি স্বামী উনি বলছেন তার সন্তানদেরকে রেখে একেবারেই তার কাছে চলে যেতে, কোনো রকম সন্তানের সাথে সম্পর্ক রাখা যাবে না, এবং বলছে এটা কিভাবে সম্ভব, এটা তো আমি করতে পারি না। এই নিয়ে উনি অনেকটা সময় পার করেছে, ওনার জন্য অনেক আমার কষ্ট হচ্ছে। উনি একজন ক্যান্সার পেশেন্ট, তারপরে উনি যেভাবে দিন যাপন করছেন, আমার মনে হয় ওনার মনে নাই উনি ক্যান্সারের পেশেন্ট। আসলেই ভুলে গেছি, 2 বছর ট্রিটমেন্ট করছি না আমি। চিকিৎসার ব্যাপারটাও ঠিকঠাক নাই। আমরা ওনাকে অনুরোধ করব উনি যেন চিকিৎসায় মনোযোগী হন। সবার আগে ওনার নিজের জীবন। আপনার জন্য অনেক দোয়া রইল, অনেক শুভকামনা জানাই। জি, দোয়া করবেন। আমি দর্শকদেরকেও বলছি যে আমার জন্য দোয়া করতে, এবং সঠিক পরামর্শটা যদি আপনারা সবাই মিলে আমাকে দিতে পারেন তাহলে আমার জন্য এই শেষ মুহূর্তটাতে অনেক বেশি উপকার হবে আমার।